আপনাদের সবাইকে শুভেচ্ছা মুজিব বর্ষে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান শতবর্ষের জনক। আজ বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীতে শতবর্ষী জনক অনুষ্ঠানে কথা বলবেন তিন বাহিনীর তিনজন প্রতিনিধি। আমি প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। একদম সর্ব ডানে আছেন এয়ার কমোডর AFM শামীমুল ইসলাম, তারপরে আছেন কমোডর M মইনুল হাসান এবং আছেন কর্নেল আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতির জন্য একটা গৌরবময় দিন, এবং আমি বিশ্বাস করি সশস্ত্র বাহিনীর জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এয়ার কমোডর শামীম, আপনার কাছ থেকে এক লাইনে শুনতে চাইব বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে আপনার শ্রদ্ধার পংক্তি। ইশতিয়াক ভাই, আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং সেই সাথে আমি স্মরণ করছি আমাদের সমস্ত মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের শুরুতেই আমি একটু বলতে চাই যে দুভাগে অ্যাকচুয়ালি বলতে চাই। প্রথমত যে আমাদের স্বাধীনতা লাভের পূর্বে এবং স্বাধীনতা লাভের পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু কিভাবে চিন্তা করেছিলেন আমাদের প্রতিরক্ষা এবং প্রতিরক্ষার ইস্যুতে পরে আসছি। আমি একটু শুভেচ্ছা বার্তাটা প্রথমে নিয়ে নেই কমোডর মাইনুল আপনার কাছ থেকে। আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের আজ ১০০তম জন্মবার্ষিকী। সেজন্য আমি সমগ্র জাতিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই দিনটা আজকে শিশু দিবসও বটে। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, এবং এই জন্যই আজকের শিশু দিবসের তাৎপর্য অত্যন্ত বেশি। ধন্যবাদ আপনাকে। কর্নেল রাজি। ইশতিয়াক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার মাধ্যমে জিটিভির কলাকুশলী এবং দর্শকদেরকে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিব বৎস এবং জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি কর্নেল রাজি আপনাকে দিয়েই এই পর্বের আলোচনাটা যেতে চাই যে স্বাধীন দেশ বঙ্গবন্ধু একটা ভঙ্গুর বাংলাদেশকে পুনর্গঠন করছিলেন। তখন সশস্ত্র বাহিনী পুনর্গঠিত হতে শুরু করেছিল, এবং বাংলাদেশের বাহিনী, বাংলাদেশের নৌবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা একটি নতুন, আমি বলবো, মানুষের বাহিনী। তো সেই জায়গা থেকে সশস্ত্র বাহিনীর এই জায়গাতে বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পরপর বঙ্গবন্ধু যে কার্যক্রম শুরু করেছিলেন সেনাবাহিনীকে এগিয়ে নেওয়ার, আজকে এসে সেই সময়টাকে যদি আপনি ফিরে দেখেন কতটা প্রাসঙ্গিক? খুবই প্রাসঙ্গিক। আসলে বঙ্গবন্ধু যেমন স্বাধীন একটা জাতির স্বপ্ন দেখেছিলেন, একটা স্বাধীন দেশে একটা সেনাবাহিনীর, নৌবাহিনীর, বিমান বাহিনীর আকার, আঙ্গিক, চিন্তাভাবনা কীরকম হবে সেটা উনি চিন্তা করে রেখেছিলেন, যার বাস্তবায়ন আমরা স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে দেখেছি। আপনাকে বুঝতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। সো একটা গৌরবোজ্জ্বল ইতিহাসের মধ্য দিয়ে আমাদের জন্ম হয়েছে। স্বাধীনতার পরবর্তীতে জাতির জনক একটি ভঙ্গুর, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির উপর দাঁড়িয়েছিলেন, এবং ওই সময় যে কয়টি ইনস্টিটিউশনকে তিনি প্রায়োরিটি বেসিসে পুনর্গঠন করতে চেয়েছিলেন তার ভিতরে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী ছিল অন্যতম। তিনি বুঝেছিলেন যে সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি দক্ষ পেশাদার সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর কোনো বিকল্প নেই। সেনাবাহিনীকে পুনর্গঠন করার জন্য যতগুলো এলিমেন্ট প্রয়োজন, প্রত্যেকটি এলিমেন্টে জাতির জনক হাত দিয়েছিলেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি একটি সেনাবাহিনী নতুন একটি দেশে কীভাবে গঠিত হবে তার সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে স্পিরিচুয়াল গাইডেন্স বা ফিলোসফিক্যাল গাইডেন্স। একটি নতুন সেনাবাহিনী কোন মূল্যবোধ নিয়ে গঠিত হবে, জাতির জনক কিন্তু পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছেন। প্রতিরক্ষা নীতি প্রণীত হয়েছে 1974 সালে। জাতির জনক বলছেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু কারোকে হামলার জন্য নয়, আমাদের নিজস্ব প্রস্তুতির জন্য। আমরা আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কারো হস্তক্ষেপ বরদাস্ত করব না। একইভাবে সেনাবাহিনীর সম্প্রসারণ, আধুনিকায়ন, প্রশিক্ষণ, প্রত্যেকটি ক্ষেত্রে জাতির জনক দিক নির্দেশনা দিয়েছেন, ভূমিকা রেখেছেন। উনি তখনই বুঝতে পেরেছিলেন যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ওই যুদ্ধবিধ্বস্ত দেশে জাতির জনক 600 অফিসার এবং সেনা সদস্যদেরকে জার্মানিতে পাঠিয়েছিলেন প্রশিক্ষণের জন্য। প্রায় 100টি ইউনিট উনি স্থাপন করেছিলেন, আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। জি, এবং উনি বুঝেছিলেন যে একটা সেনাবাহিনীকে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে অফিসার কোর। এবং দেখেন, উনি ঠিক সঠিকভাবে 1973 সালে কুমিল্লা ক্যান্টনমেন্টে বাংলাদেশ মিলিটারি একাডেমি গড়ে তুলেছিলেন, এবং বলেছিলেন ইনশাল্লাহ একদিন আমার এই একাডেমিকে দেখার জন্য বিদেশিরা আসবে। আজকে সেই একাডেমি বর্ধিত কলবরে অনেক বড় হয়ে আন্তর্জাতিক মান অর্জন করেছে। আসবো আপনার কাছে। আমি একটু কমোডর মাইনুল হাসান আপনার কাছে আসছি যে
নৌবাহিনীর যে চিন্তাভাবনা করেছিলেন বঙ্গবন্ধু, সেটাও যদি আপনাদেরকে একটু বলেন। বঙ্গবন্ধু একজন দূরদৃষ্টি সম্পন্ন সমন্বয়ক ছিলেন। তিনি স্বাধীনতার পূর্বেই আমাদের ভূকৌশলগত অবস্থা এবং বঙ্গোপসাগর এই বিষয়টা নিয়ে অনেক আগে চিন্তা করেছিলেন। এবং আপনারা দেখবেন 1966 সালে 6 দফায় 6ষ্ঠ দফাতে উনি কিন্তু পূর্ব পাকিস্তান নৌ সদর দপ্তর স্থাপনের বিষয়ে প্রাসঙ্গিকভাবে এটা উল্লেখ করেছিলেন। এর কারণ ছিল বঙ্গবন্ধু জানতেন সমুদ্রের উপর বাংলাদেশটা কতটা নির্ভরশীল। পরবর্তীতে স্বাধীনতার পরে আমরা যখন একটা ভঙ্গুর অর্থনীতি পেলাম, বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে সমুদ্র সম্পদই হবে আমাদের অর্থনৈতিক একটা বড় অর্জন। এবং এটার উপর বিশেষ করে কিন্তু এই যে ছোট একটা নৌবাহিনী যেটা শুরু হয়েছিল মাত্র 2টি যুদ্ধজাহাজ দিয়ে, পদ্মা এবং পলাশ, সেইখানে কিন্তু স্বাধীনতার পরপরই তিনি ভারত এবং ইউগোস্লাভিয়া থেকে 5টি যুদ্ধজাহাজ সংগ্রহ করেন এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণের গোড়াপত্তন করেন। এটা কিন্তু খুব একটা বড় জিনিস যে আমাদের দেশে অনেকেই জানে না যে যুদ্ধ জাহাজের যে শিল্প, এটার বিকাশটা কিন্তু বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন। আরেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে একটা বড় অর্জন তিনি করেছিলেন যে 1974 সালে যে আমাদের যে টেরিটোরিয়াল সি আর মেরিটাইম জোনস অ্যাক্ট 1974, যে 200 নটিক্যাল মাইল এলাকা পর্যন্ত যে একান্ত অর্থনৈতিক অঞ্চল, এবং এটা কিন্তু আমাদের পুরা সোয়াচ অফ নৌগ্রাউন্ডকে ধরে তিনি একটা বিশাল একান্ত অর্থনৈতিক অঞ্চলের এই যে বড় রূপরেখা, এটা তিনি প্রণয়ন করেছিলেন, যেটা পরবর্তীতে আন্তর্জাতিকভাবে 1982 সালে আনক্লজ, যেটা ইউনাইটেড নেশন ল অফ দ্য সি, সে কনভেনশনটা হয়েছিল। আপনি দেখেন ওনার দূরদৃষ্টি দেখেন, 74 সালেই উনি আইনটা তৈরি করেছেন, যেটা পরবর্তীতে সবাই পুরো আন্তর্জাতিক সংস্থা সেটা পরবর্তীতে গ্রহণ করেছে। এয়ার কমান্ডার শামীম, বিমান বাহিনীর ভাবনা বঙ্গবন্ধুর যে গোড়াপত্তন করেছিলেন না, সেটা যদি একটু বলেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বিমান বাহিনী তখন কিছু ছিল না, মাত্র 3টি বিমান নিয়ে ভারত থেকে পাওয়া 3টি বিমান নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। এবং স্বাধীনতা পরবর্তীকালে কিন্তু প্রথম দিকে প্রতিরক্ষা নীতির কথা বলা হলো, সেখানে কিন্তু বিমান বাহিনীর কথা তিনি চিন্তা করেছিলেন। এবং সেই সময়কার আপনি যদি দেখেন যে অত্যাধুনিক বিমান, যে MiG-21 বিমানটাকে আমরা পেয়েছি, এছাড়া পেয়েছি N-24, N-26 এর মতো পরিবহন বিমান। তারপরে আমরা পেয়েছি আমাদের যে রাডার ব্যবস্থা, যে আকাশ প্রতিরক্ষার যে মূল বিষয়টা, সেটা হলো যে রাডার ব্যবস্থা, সেই অত্যাধুনিক রাডার ব্যবস্থা আমরা পেয়েছি। তো এইসব জিনিস কিন্তু বঙ্গবন্ধু একেবারে শুরু থেকেই চিন্তা করেছিলেন, এবং চিন্তা করেছিলেন একটা স্বতন্ত্র বিমান বাহিনী থাকবে এবং যেটা হবে যে আমাদের আধুনিক মানের, এবং সেই লক্ষ্যেই উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন শুরুর দিকে। ধন্যবাদ। আপনার কাছেই থাকছি। আর আজকে তো বাংলাদেশ বিমান বাহিনীর অনেক আরও বেশি আধুনিক বিমান আছে, MiG-29 এর মতন বিমানও আছে, এবং সেটিও হয়েছে বঙ্গবন্ধু কন্যার দূরদর্শিতা বলেন, তার ইচ্ছায় বলেন। আজকে বিমান বাহিনী আমাদেরকে কি আশ্বাস দিতে পারে যে আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে? আমি আবার শুরু থেকেই আবার বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন একটা আধুনিক বিমান বাহিনী এবং সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী গড়ে তোলা, সেই লক্ষ্যে কিন্তু তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এবং সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষার জন্য শুধু প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে না, এর সাথে রিলেটেড আছে আমাদের কূটনীতি, আমাদের ইনফরমেশন ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। আপনি লক্ষ্য করে থাকবেন যে এই সব কিছুতেই কিন্তু আমাদের বঙ্গবন্ধু দিক নির্দেশন ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। এবং যেহেতু আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে তারই বঙ্গবন্ধুর যে আদর্শ যে দিক নির্দেশন ছিল, সেটারই 96 সালের পরবর্তী সময়ে আমরা অত্যন্ত নতুন যুগোপযোগী বিমান পেয়েছি। এক্সাম্পল হিসাবে উদাহরণস্বরূপ দেখা যেতে পারে যে আমাদের MiG-29 বিমান, যেটা 96-এর পরে আমরা পেয়েছি। আমাদের আরও রেডার ব্যবস্থা আমরা উন্নত করতে পেরেছি। আমাদের যে সমুদ্রের কথা বললো যে ওদিকে যে আমাদের যে দেখার, আমাদের যে শত্রু বা বাইরে কেউ যদি আসে তাদেরকে যে দেখতে হবে, সেই জন্য রেডার ব্যবস্থা, আমাদের যে আরও বিমান, যে হেলিকপ্টার, অগাস্টা হেলিকপ্টার, যেটা আপনার সার্চ অ্যান্ড রেস্কিউ কন্ডাক্ট করতে পারে, যেটা হলো যে বিমান বাহিনীর একটা অত্যন্ত বড় ভূমিকা, যেটা হলো যে অনুসন্ধান এবং রেস্কিউ করা, যে উদ্ধার কার্য, এটা কিন্তু সার্বক্ষণিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালনা করে থাকে। সো এই ধরনের যে দুভাবে অ্যাকচুয়ালি কলেবর বৃদ্ধি পেয়েছে আমাদের
এবং আমাদের ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। আপনি যদি কলেবরের কথা যদি বলি, আমি সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা দুটো বেইজ আমাদের উদ্বোধন হয়েছে। বঙ্গবন্ধু বেইজ ঢাকাতে, তারপরে শেখ হাসিনা বেইজ কক্সেস বাজারে, দুটা বেইজ কিন্তু আমরা নতুন বেইজ পেয়েছি। আমাদের ঘাঁটি পেয়েছি, আমরা ঘাঁটি পেয়েছি। তারপরে আপনার যদি আপনি আমাদের একাডেমি, যেটা হলে বঙ্গবন্ধু বলতেন যে এক সময় বাইরে থেকে লোকজন এসে আমাদেরকে দেখবে, এবং আমাদের যে বঙ্গবন্ধু কমপ্লেক্সের মতো যে একাডেমিগুলো তৈরি করা, 3 বাহিনীর জন্য অ্যাকচুয়ালি এটা তৈরি করা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু এখন আমরা সত্যি দেখতে পাচ্ছি যে বাইরে থেকে একাডেমিতে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থীরা আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে। আরও জি, এগুলা আরও বৃদ্ধি পাচ্ছে। আমি যদি আরেকটু বলতে চাই যে আমাদের প্রশিক্ষণ যেটা আরেকটু বলতে, এখন কিন্তু আমরা প্রশিক্ষণের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা নিজেরা প্রশিক্ষণ করছি এবং সাথে সাথে বাইরেরও জন্য প্রশিক্ষণ দিতে পারছি। কার্যক্ষমতার ব্যাপারে আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের বিমান বাহিনী যে আকাশ প্রতিরক্ষার পাশাপাশি আমরা কিন্তু সেনা এবং নৌবাহিনীকেও সহায়তা করে যাচ্ছি। সেই জন্য কিন্তু আমাদের নতুন নতুন বিমান সংযোজন হচ্ছে, কনসার্টেড এফোর্ট হচ্ছে। আরেকটা জিনিস হলো যে আমাদের প্রাকৃতিক এবং দুর্যোগ যেটা মোকাবেলার জন্য বিমান বাহিনী সবসময় সচেষ্ট থাকে। আপনি দেখবেন যে ফায়ার ইনসিডেন্টের ক্ষেত্রে বিমান বাহিনী হেলিকপ্টারগুলোকে দেখবেন যে সবসময় তৎপর থাকে। আমাদের সি বা ওই ধরনের ক্ষেত্রে কোনো রেস্কিউ অপারেশন করতে হলে আমাদের হেলিকপ্টারগুলো যায়। বন্যা ক্ষেত্রে যদি ধরেন এই যে দুর্যোগ এবং অন্যান্য জনগুরুত্বপূর্ণ ইস্যুতে যে ইনভলভমেন্ট, আমি সেই নিয়েও প্রশ্ন আছে, কিন্তু আমি তার আগে একটু কমরেড মইনুল হাসান, আপনার কাছে আসছি যে আমরা প্রায় শুনি যে বাংলাদেশ নৌবাহিনী একটা 3 ডাইমেনশন নৌবাহিনীতে পরিণত হতে চলেছে বা হয়ে গেছে কিনা আমরা জানি না। এটা একটু ব্যাখ্যা করবেন যে আসলে কোন দিকে আমরা আমাদের নৌবাহিনীকে নিয়ে যাচ্ছি? বঙ্গবন্ধু উনি স্বাধীনতার পরে চেয়েছিলেন একটি শক্তিশালী নৌবাহিনী তৈরি করেন। তারই হাত ধরে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন 1996 সালে, তিনি প্রথম বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বিরাট ভূমিকা রাখা শুরু হলো, এবং তারই হাত ধরে বাংলাদেশ নেভির ফ্ল্যাগশিপ বানুজা বঙ্গবন্ধু, যেটি একটি অত্যন্ত ক্ষমতাসম্পন্ন একটি ফ্রিগেট বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। পরবর্তীতে যখন 2008 পরে যখন বঙ্গবন্ধু কন্যা আবার ক্ষমতায় আসলেন, গত 12 বছরে বাংলাদেশ নৌবাহিনীর প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। যেমন আমাদের বর্তমানে এয়ারক্রাফট আছে, মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট আছে, হেলিকপ্টার আছে, এবং আমাদের গত 2017 সালে আমাদের নৌবাহিনীতে 2টি সাবমেরিন যোগ হয়েছে। সুতরাং আমাদের জাহাজ, সাবমেরিন এবং এয়ারক্রাফট 3টা মিলেই আমাদের এখন বর্তমানে ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে পরিগণিত হয়েছে। এবং যতগুলি আমাদের গত 12 বছরে আমাদের নৌবাহিনীতে প্রায় 30টি যুদ্ধজাহাজ সংযোজিত হয়েছে। তার মধ্যে আছে অত্যাধুনিক ফ্রিগেট, করভেট, লার্জ পেট্রোল ক্রাফট এবং অন্যান্য বিভিন্ন অক্সিলারি জাহাজগুলি আমাদের কিন্তু সংযোজিত হয়েছে, যেটা আমাদের নৌবাহিনীর সক্ষমতাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। কর্নেল রাজি, সেনাবাহিনীর আজকে যে অবস্থান আমরা দেখছি, এবং বাংলাদেশ সেনাবাহিনী এখন এই মুহূর্তে অত্যন্ত আধুনিক একটি সেনাবাহিনীতে পরিণত হয়েছে, এবং আমরা এই জায়গাটা এসে আপনার কাছে শুনতে চাই যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল আর আজকে তার কন্যার হাত ধরে যে জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী এসছে, আপনি সেনাবাহিনীকে একজন গর্বিত সদস্য হিসেবে কীরকম অনুভব করছেন? আমি একজন সেনাবাহিনী সদস্য হিসেবে খুবই গর্ব অনুভব করছি যে আমার এই আজকের যে বাহিনীর যে অবস্থান, যে বাহিনীর যে উন্নতি, যে বাহিনীর যে ক্ষমতা, সেটা আসলে বঙ্গবন্ধুর চেতনার বাস্তবায়ন, তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে, এবং এখানে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে নেতৃত্বের বলিষ্ঠ ভূমিকায় রয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন যে পুরো প্রসেসটা কিন্তু শুরু হয়েছে জাতির জনক যে ফিলোসফি দিয়েছিলেন 1974 সালে মৌলিক ডিফেন্স পলিসিটা করে, সেটার আলোকে 1918 সালে বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরেই ওই প্রতিরক্ষা নীতিটাকেই আধুনিকায়ন করা হয়েছে, এবং সেই আধুনিকায়নের আলোকেই সেনাবাহিনীর সম্প্রসারণটা যাতে একটি মাস্টার প্ল্যান, যদি বলি মাস্টার প্ল্যানের আলোকে যদি একটি সেনাবাহিনীর সম্প্রসারণটাকে আলোকিত করা যায়, সেটা করার জন্যই বিচ্ছিন্নভাবে উন্নতি না করে ফোর্সেস গোল 2030 প্রণীত হয়েছে। সেনাবাহিনীর যে উন্নতি, আজকে থেকে 20 বছর পর আমরা সেনাবাহিনীকে কীভাবে দেখতে চাই, আমরা সেনাবাহিনীর কী সক্ষমতা আশা করছি, এই পুরো বিষয়টি নিয়ে ফোর্সেস গোল 2030-তে বিস্তারিত আলোচনা করা আছে। এই ডকুমেন্টের আলোকেই সেনাবাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ, জনবলের বৃদ্ধি, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি, তার কল্যাণমূলক কাজ সমস্ত কিছু বিবেচিত হয়েছে।
মূল কিন্তু জাতির জনকের সেই ধারণা। আরেকটি মৌলিক বিষয় হচ্ছে, জাতির জনক কিন্তু বলেছিলেন যে আমি এমন একটি সেনাবাহিনী চাই যেটি হবে গণসম্পৃক্ত সেনাবাহিনী। সেনা সদস্যরা জনগণ এবং সমাজ থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, এটা কিন্তু উনি বারবার বলেছেন। এবং ওই ফিলোসফিটা আমাদের ডিফেন্স পলিসি 2018-এ রিফ্লেক্টেড হয়েছে, ফোর্সেসগুলো রিফ্লেক্টেড হয়েছে। এখন আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি জাতি গঠনমূলক বিভিন্ন কাজে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ছাড়াও জাতি গঠনমূলক বিভিন্ন কাজে সেনাবাহিনীকে আপনি যথাসময় এবং প্রায় সময় জনগণের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখেন। আমরা তো দুর্যোগের সময় দেখি যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এবং এই জায়গাটার পেছনে নিশ্চয়ই একটা রাজনৈতিক নেতৃত্বের একটা বলিষ্ঠ ভূমিকা রয়েছে। অবশ্যই। আমি আপনার কাছে একটা অন্য বিষয় জানতে চাই, এই যে আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং আমাদের স্টাফ কলেজ, আর্মি স্টাফ কলেজ বা ডিফেন্স স্টাফ কলেজ, এটা তো তিন বাহিনীর সমন্বয়ে পরিচালিত হয়, তিনটি বাহিনী। এই তিনটি আমরা যদি রিজিওনাল বা ইন্টারন্যাশনাল কনটেক্সট চিন্তা করি তাহলে কিরকম সেন্টার এগুলো? আচ্ছা, আমরা খুবই গর্বের সাথে বলতে চাই যে আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ একটি আন্তর্জাতিক মানের সংস্থা। আমি নিজেও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষক ছিলাম, নিজে অত্যন্ত গর্ববোধ করি এই জন্য। আমরা এইটা যে একটা আত্মতুষ্টি সেটি কিন্তু নয়। ওখানে পৃথিবীর বিভিন্ন দেশের মডার্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজগুলো থেকেও স্টুডেন্ট অফিসাররা আসেন। আমেরিকা থেকে আসেন, ইউকে থেকে আসেন, তৃতীয় বিশ্বের অন্যান্য দেশ থেকেও আসেন, ইন্ডিয়া থেকে আসেন, পাকিস্তান থেকে আসেন, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর থেকে আসেন। আমরা যখন এই সমস্ত ছাত্র অফিসারদের সাথে ফিডব্যাক নিই, তারা আমাদের প্রশিক্ষণ পরিকল্পনা, প্রশিক্ষণের মান, ছাত্র অফিসারদের মান এবং সবচেয়ে বড় কথা এই যে জ্ঞান আরোহণের প্রতি ছাত্র অফিসার এবং শিক্ষকদের যে ডেডিকেশন ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং স্টাফ কলেজে, সেটি দেখে তারা অভিভূত হন এবং তারা এটাই বুঝছেন যে আসলে একটি পেশাগত বাহিনী নির্মাণের কথা যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বলছেন, সেনাবাহিনী উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন, সেটির একটি প্রত্যক্ষ প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাই এই সমস্ত ইনস্টিটিউশনের কাজকর্মের মধ্যে। এখানে যে কোর্স আছে সেখানে ওয়ার কোর্সে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আছে? অবশ্যই, অবশ্যই। ওয়ার কোর্সে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি অত্যন্ত বড় ভূমিকা আছে। বিশদ আলোচনা করা হয়, কি আমরা করেছি, আমরা আরও কি করতে পারতাম, ভবিষ্যতে আমাদেরকে থ্রেট কিভাবে আসবে এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় আমরা আসলে কি ধরনের সক্ষমতা তৈরি করতে চাই, সেটির মৌলিক তাত্ত্বিক আলোচনাগুলো এই জায়গা থেকে হচ্ছে। কমান্ডার মাইনুল, বাংলাদেশ তো সমুদ্র বিজয় করেছে। সমুদ্র বিজয়ের পরে নিশ্চয়ই আপনাদের দায়িত্বের জায়গাটা আরও সম্প্রসারিত হয়েছে। সেই জায়গা থেকে ফোর্সেস গোলের কথা যেটা বলা হয়, সেখানে নৌবাহিনীকে কোন জায়গায় নিয়ে দেখতে চাই আমরা? আমাদের আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় আমরা আমাদের প্রতিবেশী দেশের সাথে সমুদ্র সীমার বিবাদ মিটিয়ে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা অর্জন করেছি। এটা আমাদের দেশের প্রায় সীমানার কাছাকাছি পুরা এলাকার, মানে আরেকটি বাংলাদেশ। এই বিশাল সমুদ্র সীমার নিরাপত্তা রক্ষা এবং এর সমুদ্র সম্পদ রক্ষার দায়িত্ব কিন্তু নৌবাহিনীর উপর অনেকটাই বর্তায়। এবং যেহেতু আমাদের পুরা এই যে সমুদ্র এলাকার যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো, এগুলি কিন্তু এখন অনেক প্রসারিত হয়েছে। আপনি যদি জানেন যে আমাদের কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ি, কুতুবদিয়া অঞ্চলে এখন যে পরিমাণে অর্থনৈতিক অ্যাক্টিভিটিস হচ্ছে, এলএনজি টার্মিনাল হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেখানে কিন্তু আমরা যদি একটা ব্লু ইকোনমিক অ্যাক্টিভিটিস বলতে পারি, যে অ্যাক্টিভিটিসগুলি অনেক প্রসারিত হচ্ছে এবং সেখানে নৌবাহিনী কিন্তু এটা পরই আমরা কিন্তু এটার বিষয় স্পেশাল অ্যাটেনশন এবং ফোকাস দিয়েছি। যে গত 2017 সাল থেকে কিন্তু আমরা নৌবাহিনী বিশেষভাবে ব্লু ইকোনমিক অ্যাক্টিভিটি যেগুলি হচ্ছে, সুনীল অর্থনীতি, এই বিষয়টাকে বিশেষ প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেছি, বিশেষ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছি এই পুরা সমুদ্র এলাকায়। এছাড়াও আমাদের যেভাবে আমাদের যে ফোর্সেস গোল 2030 বললেন, এটা অ্যাকচুয়ালি পরিকল্পনাই করা হয়েছে যাতে আমরা শত্রুর মোকাবেলা এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন, এই পুরা কাজটা যাতে নৌবাহিনী করতে পারে, এই বিষয়টা চিন্তাভাবনা করে ইন্টিগ্রেট করেই এই আমাদের পুরা নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি এবং অন্যান্য লজিস্টিক সংস্থা সেগুলির সম্প্রসারণ করা হচ্ছে এই বিষয়টাকে চিন্তা করে। ঠিক একই প্রশ্ন এয়ার কমোডর শামীম আপনার কাছে, যে 3টি মাত্র এয়ারক্রাফট দিয়ে আপনাদের যাত্রা শুরু হয়েছিল। আজকে ফোর্সেস গোল যখন আলোচনায় আসছে এবং বাংলাদেশের বিমান বাহিনী তার দিগন্ত সম্প্রসারিত হয়েছে, আপনি বেস বলেন, তার এয়ারক্রাফটস বলেন বা অন্যান্য সব কিছু মিলিয়ে প্রশিক্ষণ বলেন, নতুন শক্তি সংযোজিত হয়েছে, সেই জায়গায় আমরা ফোর্সেস গোলের টার্গেট অনুযায়ী আমরা বিমান বাহিনীকে কোথায় দেখব? আপনি যদি লক্ষ্য করে থাকবেন, বর্তমান যুগ হচ্ছে বিশ্বায়নের যুগ।
আমরা সারা বিশ্ব একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দ্বিতীয়ত বর্তমান যুগ হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ এবং প্রতিনিয়ত প্রযুক্তি পরিবর্তন হচ্ছে। এই সমস্ত কিছুর সাথে সাথে আরেকটা জিনিস লক্ষণীয় যে প্রথাগত যে যুদ্ধ পরিকল্পনা ছিল বা যে ঝুঁকিগুলো ছিল, থ্রেটগুলো ছিল, ওগুলো কিন্তু আস্তে আস্তে কমে গিয়ে এখন অপ্রথাগত যে থ্রেটগুলো ওগুলো আস্তে আস্তে বাড়ছে। তো এই সমস্ত কথা মাথায় নিয়ে কিন্তু আমাদের যে ফোর্সেস গোল এটাকে করা হয়েছে। এখন আমি সোজা কথা যদি ছোট্ট করে যদি বলতে চাই, বাংলাদেশ বিমান বাহিনীকে আমি 10 বছর পরে কোথায় দেখতে চাই, অবশ্যই আমি বলবো যে এই যে বৈশ্বিক অবস্থান এগুলাকে মাথায় রেখে এমন একটা শক্তি, ডেটারেন্স ক্যাপাবিলিটি আমাদের থাকবে যা দিয়ে আমরা আমাদের প্রতিপক্ষের সমস্ত অসৎ ইচ্ছা আমরা দমন করতে পারবো। সে ধরনের একটা আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে কেউ যদি আমাদের কোনো কিছু পরিকল্পনা করে তাহলে যাতে আমরা তাকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে তাকে মেরে না ফেললেও তাকে বিকলাঙ্গ করে দিতে পারে। আমার ধারণা বর্তমান যুগে এমন কোনো রাষ্ট্র নাই যে চাইবে যে এরকম একটা উদ্যোগ নিতে যেখানে সে তার পার্শিয়াল আংশিকভাবে বিকলাঙ্গ হয়ে যায়। সে লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছেন এবং আমরাও চেষ্টা করছি যাতে বাংলাদেশ বিমান বাহিনীর যে আধুনিক যে প্রযুক্তি সেগুলাকে আমাদের নিয়ে এসে সেখানে পৌঁছার জন্য। ধন্যবাদ। কর্নেলাজি, আজকে তো সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক, নানা কাজ করছে কাঁধে কাঁধ মিলে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে উচ্চারিত একটি শব্দ হলো উন্নয়ন, এবং বাংলাদেশের মানুষের মনে উন্নয়নের স্পৃহা তৈরি করতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান আওয়ামী লীগ সরকার। উন্নয়নে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যেভাবেই বলি না কেন, তাদের ভূমিকাটা কীরকম হতে পারে? বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার চলছে, বাংলাদেশ সেনাবাহিনী সেই উন্নয়নের জোয়ারের অংশ। মানুষকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করতে যাচ্ছেন, কাজেই মানুষের উন্নয়ন হয় এরকম প্রকল্পগুলোতেই সেনাবাহিনী আত্মনিয়োগ করছে। আপনি যদি একটু লক্ষ্য করেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পরিস্থিতিতে রাস্তাঘাট তৈরি, পর্যটনের বিকাশ, এ সমস্ত কাজে যেভাবে সেনাবাহিনী আত্মনিয়োগ করেছে, একইভাবে সরকারের মেগা প্রজেক্ট যেগুলো আছে, পদ্মা ব্রিজ প্রজেক্ট, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, শহরের ফ্লাইওভার, ঢাকা শহরকে আরও বসবাসকর্য, এই প্রত্যেকটি কাজে সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে। কারণ সেনাবাহিনী জনগণের একটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জনগণ বিশ্বাস করে যে কোনো কাজে সেনাবাহিনীকে নিয়োগ করলে কাজটি সুষ্ঠু সময়ে, দ্রুততম সময়ে সম্পন্ন হবে। সো এই আস্থার জায়গাটি যেহেতু মানসম্মত হবে, এই আস্থার জায়গাটি যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী অর্জন করেছে, কাজেই সরকার তার অন্যান্য অংশের মতোই, অন্যান্য মেকানিজমের মতোই উন্নয়নমূলক কাজে বাংলাদেশ সেনাবাহিনীকে অংশগ্রহণ করছে। শেষ কথা শুনবো আপনার কাছ থেকে কমোডর শামীম, পরে আমি কমোডর মইনুলের কাছে আসবো। একই প্রশ্নের এটা হতে পারে, বা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে যদি, অথবা সামগ্রিকভাবে কিছু যদি বলেন। আমি জাস্ট একটা কথাই, যদি শেষ বক্তব্য হয়ে থাকে সেক্ষেত্রে আমি শুধু এটুকুই বলবো যে আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং সেই সাথে আমাদের শিশু দিবস ও জাতীয় শিশু দিবস, এবং যথার্থভাবেই এই দিনটাকে আমরা পালন করছি। আমার শুধু এটুকু বলো, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার, এবং তারই সুযোগ্য কন্যা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন 2041 সালের মধ্যে যাতে আমরা সে লক্ষ্য অর্জন করতে পারি। আমার আজকের দিনে আমি সারা দেশের জন্য বলতে চাই যে আমাদের যাতে সেই প্রতিজ্ঞা হোক, যাতে আমরা বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল এবং নীতি ছিল আমরা যাতে সেগুলা ধারণ করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমরা সেইগুলোকে পৌঁছে দিতে পারি, সেটাই হোক আমাদের ইচ্ছা। এবং আমার আরেকটা কথা বলার ছিল যে আমাদের যে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে আমরা যাতে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারি, সেটাই হোক আমার আজকের দিনের ইচ্ছা। কমোডর মাইনুল হাসান, আমাদের যদি এটা শেষ কথা আমি বলতে চাই যে বঙ্গবন্ধু যে শোষণের সাথে যে আমরা পরিচিত ছিলাম, সেখান থেকে যে একটা সোনার বাংলা করতে চেয়েছিলেন, সেই সোনার বাংলা গড়ার জন্য উনি নিজের জীবনও দিয়েছেন। সারা বছর রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় জেলে ছিলেন, তারপরেও সেখান থেকে আমাদেরকে আমাদের এই সোনার বাংলা উপহার দিয়েছেন, এবং তারই সুযোগ্য কন্যা আমাদের দেশটাকে এই 2030-এর মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমি চাই যে আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, আলোকিত স্বপ্ন, সেটা আমরা বুকে ধারণ করব, এবং ধারণ করে আমাদের যে আমরা 2041 সালে হয়তো আমরা এখানে অনেকে বাঁচবো না, বাট আমরা চাই যে আমাদের দেশ একটা উন্নত রাষ্ট্র হোক, এবং আমাদের যারা আজকে যারা শিশু,
তারা যাতে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা একটা উন্নত দেশের নাগরিক। ভবিষ্যৎ নাগরিক হিসাবে নিজেকে চিন্তা করতে পারেন, কল্পনা করতে পারেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন আদর্শ বুকে ধারণ করে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এবং আমরা শেষ করছি যেই কথা, যে আশার বাণী উচ্চারিত হয়েছে যে বাংলাদেশ হয়ে উঠবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আগামী দিনের এক সমৃদ্ধ বাংলাদেশ। জাতির জনকের প্রতি আরেকবার শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন।